বাংলাদেশের জন্ম হয়েছিল ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে। ২০২৪-এ দেশ দেখল আরেকটি অভ্যুত্থান। এর মাঝে কত আন্দোলন, কত বিদ্রোহ। এই ভূখণ্ডকে একটি দেশ হিসেবে পেতে যত কাঠখড় বিদ্রোহ পোহাতে হয়েছে তা ইতিহাসে খুব একটা চোখে পড়ে না। এই বাংলা অঞ্চলের ইতিহাসে প্রথম সফল জনবিদ্রোহের কথা বলতে গেলে কৈবর্ত বিদ্রোহের নামটি উঠে আসে বারবার। বাংলা তখন ছিল পালদের রাজত্বে। ৪০০ বছরের সাম্রাজ্য, গৌড় থেকে বরেন্দ্র, সর্বত্র পাল রাজাদের শাসন। সমাজ ভাগ হয়ে গেছে ধর্ম, বর্ণ, পেশা আর সংস্কৃতির নামে। নিচু পেশার মানুষদের স্থান নেই সেই সমাজে। আর এইসব নিচু পেশার মানুষের মাঝে ছিল এক সম্প্রদায়, কৈবর্ত। কৈবর্ত শব্দের অর্থ নিয়েও আছে দ্বিমত। অনেকে বলেন ক মানে পানি, বর্তমানে জীবন, মানে পানিকেন্দ্রিক জীবনযাপনকারী। ইতিহাসবিদদের মতে এরা ছিল নিম্নবর্গের মানুষ। সত্যি কথা, এরা শুধু জেলে ছিল না, অনেকেই ছিল কৃষক। কৃষক কৈবর্তদের ডাকা হতো হেলে নামে। তাদের প্রধান বসতি ছিল বরেন্দ্র অঞ্চলে, বর্তমানে রাজশাহী ও নওগাঁর অনেকাংশ জুড়ে। কিন্তু পাল সাম্রাজ্যের শেষ দিকে যখন দ্বিতীয় মহিপাল সিংহাসনে বসেন, তখন শুরু হয় সব অস্থিরতা। রাজ্য জুড়ে জন অসন্তোষ বাড়তে থাকে। একদিকে রাজপ্রাসাদের ভিতরে চলছে ষড়যন্ত্র, অন্যদিকে জনগণ কষ্ট পাচ্ছে দুর্নীতিপরায়ণ দুর্বল শাসনের কারণে। মহিপাল তার ভাই সুরপাল ও রামপালকে বন্দী করেন, যারা নিজেরাই ছিলেন শক্তিশালী সামন্তদের সহানুভূতিপ্রাপ্ত। ফলে বরেন্দ্র অঞ্চলের অনেক সামন্ত হয়ে পড়েন মহিপালের বিরোধী। একই সময় মহিপাল তার ধর্মীয় আদেশ, বৌদ্ধ অহিংসতা গলার ফাঁস বানিয়ে দেন প্রজাদের জন্য। মাছ ধরা জেলেদের পেশা, জীব হত্যার দোহাই দিয়ে বন্ধ করে দিতে থাকেন। শাস্তি হয় কঠোর। বরেন্দ্রবাসী, যারা অধিকাংশই মাছভোজী জেলে বা কৃষক, তারা দিশেহারা হয়ে পড়ে। এই দমবন্ধ পরিস্থিতিতে উঠে আসেন এক সাহসী নেতা, দিব্যক বা দিব্য। ইতিহাস বলে তিনি হয়তো আগে ছিলেন পালদের রাজকর্মচারী বা সামন্ত, কিন্তু এবার তিনি হয়ে উঠলেন বিদ্রোহের চূড়ান্ত রূপ। দিব্য একত্রিত করেন কৈবর্তদের, গড়ে তোলেন সশস্ত্র বাহিনী। বহু সামন্ত তার পাশে এসে দাঁড়ান। এই বিদ্রোহ আর শুধু নিচুতলার মানুষের বিক্ষোভ ছিল না, এটা হয়ে উঠেছিল একটি সুশৃঙ্খল সংগঠিত শক্তি। ফলাফল, দ্বিতীয় মহিপাল যুদ্ধে নিহত। গৌড় রাজধানী এবং বরেন্দ্র চলে যায় বিদ্রোহীদের দখলে। এই বিদ্রোহ ইতিহাসে হয়ে ওঠে বাংলার প্রথম সফল জনবিদ্রোহ। দিব্য প্রতিষ্ঠা করেন একটি স্বাধীন শাসন ব্যবস্থা। তার মৃত্যুর পর দায়িত্ব নেন ভাই রুদ্রক এবং পরে ভ্রাতুষ্পুত্র ভীম। তারা ছিলেন প্রজাদরদী, ন্যায়পরায়ণ শাসক। বরেন্দ্র অঞ্চলে চলে শৃঙ্খলা ও সমৃদ্ধি, কিন্তু পাল বংশ এ অপমান ভুলে থাকতে পারেনি। দ্বিতীয় মহিপালের বন্দী ভাই রামপাল ক্ষমতায় এসে বিদ্রোহ দমনের পরিকল্পনা করেন। প্রথমে ব্যর্থ হন, পরে সামন্তদের হাত করতে তাদের দেন ভূমি, দেন অর্থ। গড়ে তোলেন বিশাল বাহিনী। বিদ্রোহের প্রভাব ছড়িয়ে পড়ে মগধে। সেখানে রামপাল পরাজিত করেন বিদ্রোহী দেবরক্ষিতকে। পরে নিজের মেয়েকে বিয়ে দিয়ে তাকে নিজের পক্ষেও নিয়ে আসেন। শেষ পর্যন্ত রামপাল নিজেই বিশাল বাহিনী নিয়ে নদী পেরিয়ে অতিক্রম করেন বরেন্দ্র। শাসক ভীমও দমে যাননি, হস্তিপৃষ্ঠে যুদ্ধ করেন সাহসিকতায়। কিন্তু দুর্ভাগ্যবশত তিনি বন্দী হন। সেনাবাহিনীতে পড়ে যায় বিশৃঙ্খলা। ভীমের বন্ধু হরি সেনা সংগঠিত করতে এগিয়ে আসলেও রামপালের ধূর্ততা এবং অর্থের লোভে তিনিও যুদ্ধবিমুখ হয়ে পড়েন। এই বিশ্বাসঘাতকতার ফল, ভীম ও তার পরিবারের সকলকে হত্যা করা হয়। বরেন্দ্র বিদ্রোহের অবসান ঘটে। কিন্তু বিদ্রোহ মুছে যায়নি। আজও নওগাঁর পত্নীতলায় এক বিশাল দিঘির মাঝে দাঁড়িয়ে আছে একটি স্মৃতিস্তম্ভ, দিব্যক স্তম্ভ। কেউ বলেন দিব্য নিজেই গড়েছিলেন, কেউ বলেন রুদ্রক বা ভীম। এই স্তম্ভ কেবল একটি পাথরের খণ্ড নয়, এটি একটি নিঃশব্দ ইতিহাস, যেখানে লেখা নেই কিছুই, কিন্তু বলে যায় বাংলার মাটি কারো দাস নয়। যতই নিচু বলা হোক, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ এখানেই জন্ম নেয়।